মুলতানের সেই হারের কষ্টটা আমরা বয়ে বেরিয়েছি দীর্ঘ ২১টা বছর। তবে সেই কষ্টের কিন্তু অবসান হয়েছে রাওয়ালপিন্ডি প্রথম টেস্টটা জয়ের মাধ্যমে। আর ১৬ গলা পূরণ হয় কিন্তু পাকিস্তানকে সিরিজে হোয়াইট ওয়াশ করে বা বাংলা ওয়াশ করে। পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ করাটাই কি টেস্টে আমাদের সব থেকে বড় সাফল্য? হ্যাঁ, আমার কাছে মনে হয় যদি সিরিজ বিজয় হিসেবে বলি তাহলে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করাটাই কিন্তু ছিল আমাদের টেস্টের এ যাবৎকাল পর্যন্ত ইতিহাসের সেরা সাফল্য। আর আগের ভিডিওতে মুলতানের গল্পটা এঁকেছিলাম, তবে আজ এই ভিডিওতে রাওয়ালপিন্ডি টেস্টের বা রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিজয় গাথা এবং সাথে সিরিজ জয়ের যে আনন্দটা সেটা আপনাদের সাথে আমাদের ক্যানভাসে আমরা ফুটিয়ে তুলে ধরবো। সো উইদাউট ফার্দার এডু লেটস স্টার্ট টুডেজ ভিডিও ফ্রম মুলতান টু রাওয়ালপিন্ডি, দ্য টাইগার্স ট্রেল অফ ট্রাম্প পার্ট 2। প্রথমে বলে রাখি, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সাথে ফার্স্ট টেস্ট ম্যাচের আগে আমরা যে 13টা টেস্ট ম্যাচ খেলেছিলাম পাকিস্তানের সাথে, সেখানে মাত্র একটা টেস্ট, যেটা কিনা 2015 সালে খুলনাতে ড্র হয়েছিল। সেখানে যখন 14 নম্বর টেস্টটা পাকিস্তানের সাথে খেলতাম আমি, যেটা ছিল সিরিজের ফার্স্ট টেস্ট, সেখানে ফোর্থ ডে শেষেও আমরা কি ভাবতে পেরেছিলাম যে ফাইনাল ডেতে গিয়ে আমাদের জন্য এরকম একটা অবিস্মরণীয় জয় অপেক্ষা করছিল? বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে শুধু 10 উইকেটে হারিয়েই কিন্তু জয়টাই পায় নাই। পাকিস্তানকে যেভাবে করে নাস্তানাবুদ করেছে বা যেভাবে করে আউটপ্লে করেছে, যেই ডোমিনেটটা করতে পেরেছে বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে, সেটা কিন্তু এক কথায় ছিল অসাধারণ। এবং এই টেস্ট জয়ের সাথে দীর্ঘ 21 বছরের যে ক্ষতটা বয়ে বেড়াতে হয়েছিল, সেটার থেকে অবসান পাওয়া গেল বা পরিত্রাণ পাওয়া গেল বা মুক্তি পাওয়া গেল যখন রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে আমরা 10 উইকেটে হারিয়ে একটা রেকর্ড লজ্জায় পাকিস্তানকে ডোবালাম এবং আমরা জয়লাভ করলাম। এখানে একটা ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই, পাকিস্তানের কোন পেসার কত উইকেট নেবেন রাওয়ালপিন্ডি টেস্টের আগে কিন্তু আলোচনা ঠিক এভাবেই ছিল। পাকিস্তান ওভার কনফিডেন্টলি বাংলাদেশকে আউটপ্লে করার জন্য যেভাবে করে স্কোয়াডটা তাদের ডিক্লেয়ার করেছিল বা অ্যানাউন্স করেছিল, সেখানে 6 জন পেসারকে রাখা হয়েছিল। ইন্টারেস্টিংলি সেখানে কোনো স্পিনার ছিল না, মানে বাংলাদেশের এগেনস্টে কোন পেসার কত উইকেট নেবেন সেটা যেন তারা প্রি ডিসাইড করে রেখেছিল, আর সেইটাই কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছিল। রাওয়ালপিন্ডিতে ফার্স্ট টেস্টে যখন নাকি টসে জয়লাভ করে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো, ওভারকাস্ট কন্ডিশন এবং একটু রেইনি ওয়েদার থাকার কারণে বাংলাদেশের পেসারদের জন্য কিন্তু একটা ফেভারেবল কন্ডিশন ছিল। সেখানে যদি ভালো লাইন এবং লেন্থ মেনটেন করে বল করতে পারে তাহলে পাকিস্তানের ব্যাটাররা কিন্তু কিছুটা প্রবলেমে পড়তে পারে। হয়েছিল কি, যতটা ভেবেছিলাম তার থেকে অনেক গুণ ভালো পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম আমাদের বোলারদের কাছ থেকে। মাত্র 16 রানে পাকিস্তান তিনটা উইকেট হারিয়ে ফেলে। সেখানে আমরা ভাবছিলাম যে এখান থেকে পাকিস্তানের হাল ধরবে কে, এবং সেখানে কিন্তু এই বিপর্যয়টা কাটিয়ে ওঠে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান এবং সাউদ শাকিল। পাকিস্তান তাদের ফার্স্ট ইনিংসে 6 উইকেট হারিয়ে 448 রান করে ইনিংস ডিক্লেয়ার করে। মোহাম্মদ রিজওয়ান 171 করে নট আউট থাকেন আর সাউদ শাকিল করেন 141 রান। বাংলাদেশ যখন তাদের ফার্স্ট ইনিংসে ব্যাট করা শুরু করে তখন কিন্তু 50 রানের ভিতরে 2 উইকেট পড়ে যায়, যেখানে জাকির হাসান এবং আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আউট হয়ে যান। কিন্তু সেখান থেকে কিন্তু একটা বড় পার্টনারশিপ গড়ে ওঠে সাদমান ইসলাম এবং মুমিনুল হকের ভেতরে। মুমিনুল হক ঠিক 50 রান করে আউট। সাদমান ওয়াজ প্লেইং টু গুড। এত সুন্দর ক্লাসিক শটস তার, যেটা যেন চোখ ধাঁধানো একটা কভার ড্রাইভ বা স্ট্রেট ড্রাইভে সাদমান যেভাবে করে খেলছিলেন, হি ওয়াজ ভেরি আনলাকি। 93-তে গিয়ে তিনি আউট হয়ে যান এবং একটা শিওর সেঞ্চুরি মিস করেন তিনি। তবে সেখান থেকে কিন্তু মুশফিকুর রহিম তিনি থেমে থাকেননি। হ্যাঁ, মুশফিকের ইনিংসটার কথা একটু পরে বলছি, তার আগে সেখানে সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন কিন্তু লিটন দাস। লিটন যখন উইকেটে আসেন তিনি কিন্তু কাউন্টার অ্যাটাক করেন। লিটন দাস 56 রান করেন এবং সাথে কিন্তু মেহেদী মিরাজের একটা অনেক বড় রোল আছে, যেখানে মেহেদী মিরাজের সাথে মুশফিকুর রহিমের একটা অনেক বড় পার্টনারশিপ হয়েছিল। এবার আসবে মুশফিকের কথায়। মুশফিক অলরেডি ক্রিকেট হিস্ট্রিতে একমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান যার নাকি অলরেডি 3টা ডাবল সেঞ্চুরি রয়েছে। এই টেস্টে মুশফিকের ডাবল সেঞ্চুরি করতে না পারাটাই যেন সব থেকে বড় হতাশার বা সব থেকে বড় না পাওয়ার। মুশফিক যেভাবে করে খেলছিলেন সেখানে তার 200 কেন 250 কিন্তু তিনি করতে পারতেন, বাট হি ওয়াজ ভেরি আনলাকি। পুরো ইনিংসটা যদি মুশফিকের দেখা হয় তাহলে ওই একটা শট, যেই শটটাতে তিনি আউট হয়েছেন, ওই একটা শটে তিনি ভুল খেলতে গিয়েছিলেন এবং তখন আউট হয়ে গিয়েছিলেন।
মুশফিকুর রহিম 191 রান করতে 341 বল খেলেছেন, 22টা 4 এবং একটা 6। যাই হোক, বাংলাদেশ তাদের ফার্স্ট ইনিংসে করে 565 রান, যেখানে নাকি পাকিস্তানের থেকে ফার্স্ট ইনিংসে বাংলাদেশ লিড নেয় 117 রানের। আর দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং ছিল টুফানি। পাকিস্তান একের পর এক উইকেট হারাতে শুরু করলো। 105 রান তুলতে পাকিস্তান হারিয়ে ফেলে তাদের 6টা উইকেট। পাকিস্তানের ইনিংস কিন্তু শেষ হয় 146 রানে। বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার জন্য বা একমাত্র টেস্টে পাকিস্তানকে হারানোর জন্য টার্গেট হয় মাত্র 30 রান, যেটা বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে জাকির হাসান এবং সাদমান ইসলাম সেই 30টা রান করে ফেলেন। বাংলাদেশ পেয়ে যায় তাদের কাঙ্ক্ষিত পাকিস্তানের এগেইনস্টে ফার্স্ট জয়, যেটা নাকি ছিল ঐতিহাসিক একটা জয়। কারণ পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে 10 উইকেটে কেউই হারাতে পারেনি, যেটা নাকি বাংলাদেশ করতে পেরেছে 2024 অগাস্টের 25 অগাস্ট, টু বি ভেরি স্পেসিফিক। রাওয়ালপিন্ডিতেই সেকেন্ড টেস্ট কেমন হবে সেটা, পাকিস্তান তো ফার্স্ট টেস্টে হারলো, সেকেন্ড টেস্টে তাদের প্রিপারেশন কেমন হতে পারে বা স্কোয়াডটা কিরকম হতে পারে, যেখানে নাকি ফার্স্ট টেস্টে যখন তারা কনফিডেন্ট ছিল, ইনফ্যাক্ট আই মাস্ট সে তারা ওভার কনফিডেন্ট ছিল যে পাকিস্তান সেকেন্ড টেস্টের জন্য স্কোয়াডের চেঞ্জেস আনে। শাহিন শাহ আফ্রিদিকে রেস্ট দেওয়া হয়, নাসিম শাহকে রেস্ট দেওয়া হয়, সেখানে তাদের আবরার আহমেদ অনলি স্পিনার, তাকে স্কোয়াডে নেওয়া হয় এবং প্লেইং 11-এ নেওয়া হয়। সেকেন্ড টেস্টে পাকিস্তান কি করতে পেরেছিল? স্পিনার নিয়েও কি কিছু করতে পেরেছিল? একদম না। সেকেন্ড টেস্টটা কিন্তু ছিল অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ সেকেন্ড টেস্টে ওয়েদার ফোরকাস্টে বলা হচ্ছিল যে ফার্স্ট ডেতে বৃষ্টি হবে, ফোর্থ ডেতে বৃষ্টি আছে, ফিফথ ডে তো ওয়াশ আউট হয়ে যেতে পারে। সব জল্পনা কল্পনা শেষে যখন নাকি ফার্স্ট ডেতে খেলা স্টার্ট হলো, টসই হতে পারেনি, কারণ পুরো প্রথম দিন বৃষ্টিতে ভেসে গিয়েছে। সেকেন্ড দিন যখন নাকি টস হলো, বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, হি ওয়াজ ভেরি লাকি দিস টাইম অলসো, হি ওন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বোল ফার্স্ট। পাকিস্তানকে যখন নাকি ব্যাটিংয়ে পাঠানো হয়, ওয়েদার কন্ডিশন কিন্তু ছিল ওভারকাস্ট এবং বৃষ্টি হয়েছিল আগের দিন সারা রাত দিন, সে কারণে বাংলাদেশের বোলাররা কিন্তু অ্যাডভান্টেজ পাবেন, এটাই কিন্তু এক্সপেক্টেড ছিল এবং ঠিক এটাই হয়েছে। ইনিংসের প্রথম ওভারে আব্দুল্লাহ শফিককে যেভাবে করে ট্র্যাপ করে তাসকিন আহমেদ যে আউটটা করেছেন, ওই উইকেটটার কথা কিন্তু আমি, আপনি বা আমরা অনেক অনেক দিন মনে রাখবো। বলটা ছিল, ইট ওয়াজ আ মাস্টার ক্লাস ডেলিভারি। ফাইনাল যে বলটা ছিল বা সিক্সথ ডেলিভারি, তাসকিন যখন নাকি বলটা করে ইন সুইংয়ে উইকেটের ভেতরে আনলেন, আব্দুল্লাহ শফিক হ্যাড নো ক্লিউ। যেভাবে করে বোল্ড হলেন সেটা কিন্তু চোখে এখনও লেগে আছে বা চোখে লেগে থাকবে, কারণ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেসারদের ভেতরে ওয়ান অফ দ্য বেস্ট ডেলিভারি ছিল ওইটা, এবং পাকিস্তান 0 রানের ভেতরে ফার্স্ট উইকেটটা হারায়। যাই হোক, একটা দুটো করে যখন কি পাঁচটা উইকেট পাকিস্তান হারিয়ে ফেলে 179 রানের মাথায় যখন বাবর আজম আউট হয়ে যান, তখন কিন্তু বাংলাদেশের জন্য আরও একটা চান্স, আরও একটা বড় অপরচুনিটিস হতে যাচ্ছে। তাই হয়েছে আবারও। যাই হোক, পাকিস্তানকে 274 রানের ভেতরে অল আউট করে দেয় বাংলাদেশ, যেখানে বাংলাদেশের বোলারদের ক্রেডিট অনেক বেশি, যেখানে মেহেদী হাসান মিরাজ দশমবারের মতন টেস্টে 5 উইকেট নিলেন, তাসকিন 3-3 উইকেট নেন, সাকিব আল হাসান 1 উইকেট নেন এবং নাহিদ রানা 1 উইকেট নেন। এখানে আরেকটা কথা মেনশন করতে হবে, নাহিদ রানা বাংলাদেশের পক্ষে এই পাকিস্তানের ফার্স্ট ইনিংসে একটা বল করেছিলেন 152 কিলোমিটার/আওয়ার, হুইচ ইজ দ্য ফাস্টেস্ট বাই এনি বলার ইন বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রি। তবে সবচেয়ে ফানি বিষয় কি জানেন, যখন বাংলাদেশ ফার্স্ট ইনিংসে ব্যাট করতে নামে, ইট ওয়াজ আ ডিজাস্টার। বাংলাদেশ 26 রান তুলতে 6 উইকেট হারিয়ে ফেলে। আমরা ভেবেছিলাম 50 রান হবে তো। সেখান থেকে যেই রূপকথার গল্পটা বাংলাদেশের ব্যাটাররা আমাদেরকে দেখাতে পেরেছে, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। 26 রানের 6 উইকেট থেকে বাংলাদেশ কিন্তু গিয়ে থামে 262-তে। ভাবতে পারেন এটাও সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ লিটন দাস তার ক্যারিয়ারের আমার পয়েন্ট অফ ভিউতে বেস্ট ইনিংস বা বেস্ট টেস্ট ইনিংস খেলেছেন এই টেস্টে। মেহেদী হাসান মিরাজকে সাথে নিয়ে 165 রানের যে পার্টনারশিপটা গড়েছেন, সেটাও কিন্তু টেস্ট ক্রিকেটের এত শত বছরের ইতিহাসের রেকর্ড। এত সুন্দর খেলে যাওয়ার পরও মিরাজ ওয়াজ ভেরি আনলাকি, 78 রান করে তিনি আউট হয়ে গেছেন, কটন বল হয়েছেন। কিন্তু লিটন এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন এবং লিটনকে এখানে সাহায্য করেছেন, তাকে সাপোর্ট করেছেন, প্রপার সাপোর্ট করেছেন হাসান মাহমুদ। জানেন, এই টেস্টে যদি বলি লিটন যতটা হিরো, ততটাই হিরো হাসান মাহমুদ। বোলিংয়ের কথায় পরে আসছি, ব্যাটিং হাসান মাহমুদ যেটা করেছেন সেটা আসলে বাংলাদেশের টেলিয়ন্ডারদের কাছ থেকে আমরা সচরাচর কি দেখতে পাই না। হাসান মাহমুদ সেদিন যে কাজটা করেছিলেন, 51টা বল খেলেছেন এবং নট আউট থেকেছেন, এবং এই 51 বল খেলার সময় লিটনকে নিয়ে যেই 69 রানের পার্টনারশিপটা করেছেন, ওই পার্টনারশিপটাই কিন্তু বেসিক্যালি বাংলাদেশকে ফার্স্ট ইনিংসে 262 পর্যন্ত যেতে হেল্প করে।
লিটন 138 রান করে আউট হয়ে যান। 228 বলে 138 রান করার পেছনে লিটন কিন্তু 13টা 4 এবং 4টা ছক্কা মারেন। বাংলাদেশের থেকে পাকিস্তান মাত্র 12 রানে এগিয়ে থাকে। সেকেন্ড ইনিংস ব্যাট করতে নামে পাকিস্তান। 9 রানের ভেতরে পাকিস্তানের 2 উইকেট নাই। 81 রানের ভেতরে পাকিস্তানের 6টা উইকেট নাই। যদি আরেকটু বলি তাহলে 81 রানে 7টা উইকেটে পড়ে যেতে পারতো। তখন একটা ক্যাচ মিস হয়েছিল, না হলে 81 রানে পাকিস্তানের 7 উইকেট পড়ে যেতে পারতো। যখন নাকি বোলিং আসেন নাহিদ রানা, যেই পাকিস্তান বাংলাদেশকে ডমিনেট করার জন্য বা আউটপ্লে করার জন্য পুরো সিরিজের ফার্স্টের থেকেই পেস অ্যাটাক বা পেস এবং বাউন্স দিয়ে বাংলাদেশকে কাবু করতে চেয়েছিল, সেই ট্র্যাপে তারা নিজেরাই পড়েছে। এবং বাংলাদেশের পেসাররা যেভাবে করে বল করেছে, বাংলাদেশের পেসারদেরকে যেন খেলতে পাকিস্তানের ব্যাটারদের হাত পা কাঁপাকাঁপি করছিল। নাহিদ রানার একটা স্পেলের কথা বলছিলাম, যখন নাকি তিনি আসেন পরপর 3 ওভারে শান মাসুদ, বাবর আজম এবং সাউথ সাইকেলের উইকেটটা তিনি নিয়ে নেন। তবে এখানে একটা কথা বলতেই হবে, বাবর আজমের উইকেটটা ছিল ভেরি স্পেশাল। যেভাবে করে বলটা ঠিক অফ স্টাম্পের করিডোরে পড়ে এমন শার্প বাউন্স করে উঠেছে, বাবর আজমের মতন ক্যালিবারের ব্যাটসম্যান হি হ্যাড নাথিং টু ডু। বলটার এজ হয়ে যায়, স্লিপে ক্যাচ যায়, ঠিক তারপরে বলে নামেন মোহাম্মদ রিজওয়ান। এখানে কিন্তু নাহিদ রানা ওয়াজ ভেরি ভেরি আনলাকি এবং রিজওয়ান ওয়াজ ভেরি লাকি, কারণ ওই সেম স্পটে বলটা করেন, সেম লাইন এবং লেন্থে। রিজওয়ান ওয়াজ টোটালি বিটেন। সেম ভাবে ফার্স্ট স্লিপের কাছে ক্যাচ যায়। সাদমান ইসলাম বাবর আজমের ক্যাচটা ধরতে পারলেও রিজওয়ানের ক্যাচটা তিনি ধরতে পারেননি। যাই হোক, কিছুটা রেজিস্ট্যান্স শো করতে পেরেছিলেন এখানে মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আগা, কিন্তু আসলে পাকিস্তানের ইনিংসটা 172-এর বেশি যেতে পারেনি। ফুল ক্রেডিট এখানে বাংলাদেশের ফাস্ট বোলারদের। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ টেস্ট হিস্ট্রি যেখানে নাকি 10টা উইকেটে 10টা নিয়েছেন আমাদের পেসাররা। হাসান মাহমুদ নিয়েছেন 5টা, নাহিদ রানা নিয়েছেন 4টা এবং তাসকিন 1টা। বাংলাদেশের সামনে টার্গেটটা কিন্তু ট্রিকি, কারণ 185 রান দরকার। ফিফথ ডেটা কিন্তু ইট ওয়াজ টোটালি আনসার্টেন, খেলা হবে কি খেলা হবে না, কারণ ওয়েদার ফোরকাস্টে কিন্তু হোল ডে বৃষ্টিতে ভেসে যাওয়ার কথা। তবে এখানে ক্রেডিট বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে দিতেই হবে, যেভাবে করে মেসেজ দিয়ে পাঠিয়েছিলেন 2 ওপেনার সাদমান ইসলাম এবং জাকির হাসানকে। জাকির কিন্তু প্রথমে উইকেটে নেমেই কাউন্টার অ্যাটাক করেন, একের পর এক শটস খেলতে থাকেন। এখানে আরেকটা কথা বলতে হয়, পাকিস্তানিদের ব্যাটিংয়ের সময় দেখে মনে হচ্ছিল বাংলাদেশের বোলারদের তারা খেলতে যেন নাকানি চুবানি খাচ্ছিলেন, কোনোভাবেই বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতে পারছিল না। সেখানে জাকির নেমেই যেভাবে নাকি পাকিস্তানের পেসারদেরকে অ্যাটাক করা শুরু করলেন, ইট ওয়াজ আ ট্রিট টু ওয়াচ। অনলি 7 ওভারে বাংলাদেশ তুলে ফেলে 42 রান, মানে ফিফথ ডেতে খেলা যদি হয় তাহলে বাংলাদেশের প্রয়োজন 143 রান, হাতে ছিল 10টা উইকেট। যাই হোক, ওয়েদার ফোরকাস্টের এই জল্পনা কল্পনা ছাপিয়ে যখন নাকি সকালবেলা পিচ ইন্সপেকশনে যাওয়া হয়, তখন কিন্তু আমরা গুড নিউজটা পেলাম যে হ্যাঁ, খেলা ঠিক রাইট টাইমে খেলা শুরু হবে। এবং ইট ওয়াজ আ গুড নিউজ ফর বাংলাদেশ টিম। বাংলাদেশ টিম যখন ব্যাট করতে নামে তখন কিন্তু জাকির হাসান কুইকলি 40 রান করে ফেলেন, কিন্তু একটা বলের লাইন মিস করাতে তিনি বোল্ড হয়ে যান। পরবর্তীতে কিন্তু সাদমান ইসলাম আউট হয়ে যান। নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন এবং মমিনুল হকের ভিতরে একটা পার্টনারশিপ দাঁড়া যায়, যেখানে নাজমুল হাসান শান্ত 38 রান করে আউট হয়ে যাওয়ার মুশফিকুর রহিম এবং মমিনুলের ভেতরে আরও একটা পার্টনারশিপ দাঁড়ায়। তবে মমিনুল একটা সিলি শট খেলতে গিয়ে যখন 34 রান করে আউট হয়ে যান, তখন কিন্তু উইকেট আসেন সাকিব আল হাসান। এবং মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান দুজন মিলে সেই যে ডেজায়ার্ড বা এক্সপেক্টেড রান ছিল সেটা করেন এবং বাংলাদেশকে কিন্তু জিতিয়েই ফেরেন। বাংলাদেশ পেয়ে যায় তাদের কাঙ্ক্ষিত 6 উইকেটের জয়। বাংলাদেশ পেয়ে যায় তাদের কাঙ্ক্ষিত ইতিহাসের সেরা সিরিজ জয়। বাংলাদেশ কিন্তু পাকিস্তানের মাটিতে গিয়ে বাংলা ওয়াশ করতে পারে। মুলতানের সেই কষ্ট কি ভুলতে পেরেছি? হ্যাঁ, এখন যেন সেই পাহাড় সমান বোঝা বা সেই কষ্ট যেটা কিনা বয়ে বেড়াতে হয়েছে দীর্ঘ 21টা বছর, সেই বোঝাটা যেন চলে গিয়েছে। আমরা পাকিস্তানকে হারাতে পেরেছি। বাংলাদেশ যেভাবে করে চোখে চোখ রেখে 2টা টেস্টের 5-5-10টা দিন পাকিস্তানকে ডমিনেট করলো, সেশন বাই সেশন বাংলাদেশ যেভাবে করে পাকিস্তানকে ডমিনেট করে একেবারে আউটপ্লে করলো, সেটা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। আমাদের জন্য গর্বের, আমাদের বাংলাদেশের ক্রিকেটের টেস্ট ইতিহাসটার জন্য অনেক বেশি সমৃদ্ধশালী হলো এই রাওয়ালপিন্ডি টেস্টের জয় দুটো বা পাকিস্তানের মাটিতে সিরিজ হারানো। আশা করি আমার ফার্স্ট পার্টটা আপনারা দেখেছেন এবং সেটা আপনাদের ভালো লেগেছে। আশা করব যে এই ভিডিওটা মানে রাওয়ালপিন্ডি টেস্টের বিজয় গাথার যেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম বা আপনাদের কাছে তুলে ধরলাম বা ইভেন আমরা আমাদের আর্কাইভসেও রেখে দিলাম, সেটা অবশ্যই আই হোপ যে আপনাদের ভালো লাগবে। অনেক দিন পর্যন্ত যখন নাকি আমাদের মনে পড়বে যে রাওয়ালপিন্ডি টেস্টটা কেমন গেল, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই টেস্টের বা এই সিরিজের কোন কোন পয়েন্টটা আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লেগেছে বা কোন কোন জায়গাটা আপনারা অনেক দিন মনে রাখতে পারবেন।
আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা নাকি আমাকে দেখছেন প্রথমবারের মতন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।